সুপ্রিয় শিক্ষার্থীরা, রফিকুল ইসলাম মহিলা কলেজের সবুজে ঘেরা কার্পেটময় মাঠে তোমাদের স্বাগতম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আশা করি সবাই ঘরেই আছো, সুস্থ আছো। তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসের অংশ হিসেবে আমরা কিছুদিন যাবৎ কলেজে ক্লাস নিচ্ছি এবং তোমরা আশা করছি সেগুলো বাসায় বসেই ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছ। তো ক্লাসের ভেতরের পরিবেশ তোমরা দেখেছ, এখন বাহিরের পরিবেশ সেটাও তোমাদের দেখানোর জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা। তোমাদের সবুজ ঘেরা মাঠ সেটা আজকে তোমাদের দেখাচ্ছি। আশা করি মাঠ দেখার পরই তোমাদেরকে ক্লাসে নিয়ে যাব, সেখানে ক্লাসের পরিস্থিতিতে তোমাদের পড়াশোনাটা আবার আমরা যখন কন্টিনিউ করব তোমরা ভালোভাবে সেটা উপলব্ধি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্লাসরুমে চলে এসেছি। তোমরা পূর্বেই দেখেছো আমি প্রি মডিফায়ারের উপর ক্লাস নিয়েছি। প্রি মডিফায়ার আমাদের মডিফায়ারের প্রথম অংশ ছিল। আজকে আমরা মডিফায়ারের দ্বিতীয় অংশ পোস্ট মডিফায়ার সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা পোস্ট মডিফায়ার সম্পর্কে ধারণা নিয়ে নিই। তোমরা জেনেছো প্রি মডিফায়ার হিসেবে বিশেষ বিশেষ কিছু শব্দ ব্যবহৃত হতে পারে। গতকালকের চার্ট দেখলে তোমরা সেটা বুঝতে পারবে, গত ক্লাসের চার্টে। তো আজকে আমরা আলোচনা করব একই রকম বিষয়বস্তু কিন্তু পোস্ট মডিফায়ার। তোমরা জেনেছিলে প্রি মডিফায়ার কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, আর পোস্ট মডিফায়ার বসে নাউন বা প্রোনাউনের পরে। মানে যে শব্দ কোনো নাউন বা প্রোনাউন অথবা অন্য যে কোনো ওয়ার্ডের পরে বসে সেই শব্দটাকেই, মানে পূর্ববর্তী শব্দটাকে যখন মডিফাই করবে বা বিশেষায়িত করবে, তখন সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার আমরা যখন আলোচনা করব পুরোপুরিভাবে, তখন তোমরা দেখতে পাবে যে একটা শব্দ সেটা নির্দিষ্ট নাউনের পরে বসেছে, কিন্তু সেই নাউনটাকেই বিশেষভাবে মডিফাই করেছে। আমরা জানি বিশেষণ নাউনের পূর্বে বসে, তবে আমরা পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে বিশেষণবাচক যে শব্দ বা শব্দগুচ্ছ যেটা আমরা আজকে ফ্রেজ হিসেবে পাবো, সেই শব্দগুচ্ছগুলো আজকে বিশেষণ হিসেবে বসবে, কিন্তু অবস্থানটা হবে ঠিক নাউনের পর অথবা নির্দিষ্ট শব্দের পর। চলো আমরা পোস্ট মডিফায়ার হিসেবে কি কি শব্দ বসতে পারে এবং সেগুলোর পরিচয় কী রকম বা বিশেষত্ব কি সেটা নিয়ে জেনে নিই। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পোস্ট মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো ইনফিনিটিভ ফ্রেজ। তোমরা জানো ফ্রেজ মানে শব্দগুচ্ছ, শুধু একটা শব্দ দিলে সব সময় উত্তর হয় না। প্রি মডিফায়ারের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় দেখেছি শুধুমাত্র একটা শব্দ নাউনের পূর্বে বসে আমাদের সেই শব্দটা সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করেছে, মানে সেই নাউনের সাথে মিলিয়ে একটা অর্থ প্রকাশ করেছে। এখন আমরা যেটা দেখব পোস্ট মডিফায়ারটা পরে বসে সেই অর্থটা প্রকাশ করবে। ইনফিনিটিভের কথা যদি বলতে চাই, তোমরা দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি 2 প্লাস ভার্ব 1। মানে তোমাকে যখনই বলে দেওয়া হবে যে ইউজ পোস্ট মডিফাই ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ ইনফিনিটিভ, সহজ কথায় ইনফিনিটিভ কথাটা যখনই বলে দিবে তোমাকে প্রথমেই মাথায় একটা কথা রাখতে হবে, সেটা হচ্ছে আমি ব্যবহার করব টু প্লাস ভার্বের মেইন ফর্ম, যেটা আমি ওখানে লিখে দিয়েছি, ভার্বের মূল রূপ, যেটাকে তোমরা ভার্বের 1 নাম্বার রূপ হিসেবে চিনে থাকো। এইভাবে আমরা চিহ্নিত করে লিখতে পারি। তারপর আছে অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কোনো একটা তথ্য প্রদান করা। যেমন রবার্ট ব্রুস, আমরা যদি এটা লিখি রবার্ট ব্রুস ফট মেনি ব্যাটল। রবার্ট ব্রুস অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে, মানে অনেক যুদ্ধ করেছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যাপোজিশনের জন্য একটু জায়গা রাখা আছে। এই জায়গায় তোমাকে বলবে ইউজ অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। আমাদের নাউন হচ্ছে এটা।
এই নাউনটাকে পোস্ট মডিফাই করার জন্য এখানে একটা অ্যাপোজিশন বসাতে হবে। আর আমি অ্যাপোজিশন কি ধরনের ওয়ার্ড হবে সেটা এখানে লিখেছি যে অতিরিক্ত তথ্য, মানে এই নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য বা নাউন বা প্রোনাউনের পরিচিতি, মানে নাউনটা কে বা কি এটা দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাপোজিশন পেয়ে যাব। যেমন রবার্ট ব্রুস অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে। রবার্ট ব্রুস কে? স্বভাবতই আমরা যে তার একটা পরিচয় চাচ্ছি, মানে রবার্ট ব্রুসের পরিচয়টা যদি তোমার জানা থাকে, আমরা জানি রবার্ট ব্রুস হচ্ছে স্কটল্যান্ডের রাজা, কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা। তো এখন কথা হচ্ছে স্কটল্যান্ডের রাজা, এই তথ্যটা তো সবার জানা নাও থাকতে পারে। যদি সবার জানা না থাকে তাহলে আমরা যেটা করব, আমাদের মতো করে একটা সুন্দর পুরো প্যাসেজটা পড়ার পরে তুমি নিশ্চিত একটা না একটা ধারণা পাবে। মডিফায়ারের ক্ষেত্রে আমরা এমনটাই পেয়ে থাকি, যে একটা গল্প দেয়া থাকে, গল্পটা টোটালি পড়ে নিতে হবে, যেটা আমরা আমাদের আগের একটা ক্লাস প্রোনাউন রেফারেন্স যখন পড়িয়েছি তখন বলেছি যে তোমাকে প্রশ্নের উত্তর যখন করতে হয় সর্বপ্রথমে তুমি প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, পড়লে ধারণা পাওয়া যাবে। তো এটা যদি আমি বুঝতে না পারি, ওকে ঠিক আছে, আমি যদি বলতে চাই রবার্ট ব্রুস স্কটল্যান্ডের রাজা, এটা আমার জানা নাই বা আমি তথ্য থেকে পাই নাই, আমি দিতে পারি এ ব্রেভ কিং, একজন সাহসী রাজা, মানে তুমি ভুলে গেছো কোন দেশের রাজা, কিন্তু এটা তো জানো একজন রাজা, এ ব্রেভ কিং, তাহলেও তোমার উত্তর হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাপোজিশন নিয়ে আলোচনা শেষ করতে পারি, যে অ্যাপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটা পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে মডিফাই করে, মানে সেই নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। এরপরে চলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে দেখি। প্রেজেন্ট পার্টিসিপল যেটা আমরা প্রি মডিফায়ারের ক্লাসেও পেয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। গত ক্লাসে আমরা যেটা পেয়েছি যে প্রি মডিফায়ার ভার্ব মডিফাই করার জন্য নাউনের আগে বসেছিল, এখন আমরা দেখব সেম জিনিস পরে বসবে। গত ক্লাসে আমরা বলেছিলাম, আমি প্রি মডিফায়ারের উদাহরণ দিচ্ছি, আই স এ স্লিপিং ডগ, আমি একটা ঘুমন্ত কুকুরকে দেখেছি, এটা ছিল আমাদের প্রি মডিফায়ারের অংশ। সেম কাজটা যদি আমি পোস্ট মডিফায়ারে ব্যবহার করতে যাই, কারণ আমি বলেছি প্রেজেন্ট পার্টিসিপল মানেই ভার্ব প্লাস আইএনজি, তো এখন আজকে শুধু অবস্থান পরিবর্তন করবে পোস্ট মডিফায়ার হিসেবে। যেমন তোমাকে এরকম করে বাক্যটা দেয়া আছে, আই স এ ডগ, আমি একটা কুকুর দেখেছি, ড্যাশ বিনিথ দ্য ট্রি, গাছের নিচে, যে গাছের নিচে ঘুমাচ্ছিল। আই স এ ডগ স্লিপিং বিনিথ দ্য ট্রি, মানে কি আমি একটা ঘুমন্ত কুকুর দেখেছি। যদিও এই শব্দটা কি নাউনের পরে বসেছে, কিন্তু বিশেষায়িত করছে এই নাউনটাকে। হ্যাঁ, আই স এ ডগ স্লিপিং বিনিথ দ্য ট্রি, আর গতদিন ছিল আই স এ স্লিপিং ডগ, ঘুমন্ত কুকুর। যাই বলো না কেন, অবস্থান শুধু পরিবর্তন করেছে, কিন্তু মডিফাই করেছে এটাকে। পূর্বে বসে মডিফাই করলে প্রি মডিফায়ার হয়ে যাবে, আর পরে বসে পূর্বের শব্দটাকে মডিফাই করলে পোস্ট মডিফায়ার। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এর উদাহরণ, যেটা তোমরা গত ক্লাসেই পেয়েছিলে। তাহলে চলো ডাস্টারটা, এখন আমরা বাকি যে ফ্রেজগুলো আছে সেগুলো দেখে নিই। পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্রেজ হয়। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা শুধু অ্যাডভার্বিয়াল। তো প্রেজেন্ট পার্টিসিপল যেমন ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল সম্পর্কে গতকালকে ধারণা পেয়েছিল গত ক্লাসে, যে পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নাম্বার রূপ হবে। গতকালকে ছিল যে নাউনের আগে বসে, আজকে সেম কাজটা হবে নাউনের পরে বসে। একটু পরে আমরা উদাহরণে দেখতে পাবো স্পষ্টভাবে। এখন চলো
প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যখন বলে দেওয়া থাকবে যে ইউজ পোস্ট মডিফাই অথবা ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমাদের যে কাজটা করতে হবে, যেই কাজটা শুরু করব আমরা প্রথমেই প্রিপোজিশন দিয়ে শুরু করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টু ব্যবহার করা যাবে না, টু প্রিপোজিশনটা ছাড়া। কারণ আমরা আগেই দেখেছি টু প্রিপোজিশন প্লাস ভার্ব দিলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। এই জন্য আমরা এই ইনফিনিটিভের জন্য ইনফিনিটিভ বাদে মানে টু ছাড়া যত ধরনের প্রিপোজিশন আছে যখন মডিফাই করতে বলবে আমাদের বাক্যের অর্থ অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী আমরা সেই প্রিপোজিশন বসিয়ে বাক্যটা কমপ্লিট করতে পারবো। রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে। যেই মডিফায়ার রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে এবং বিশেষভাবে পূর্ববর্তী নাউনটার সাথে সমন্বয় সাধন করবে, সেটাই রিলেটিভ ক্লজ। আমরা উদাহরণে দেখতে পারবো। ঠিক অ্যাডভার্বিয়ালও একই রকম, মানে অ্যাডভার্ব শব্দ অথবা অ্যাডভার্ব আমরা জানি তিন ধরনের হয়: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে প্রিপোজিশন সহকারে হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন সহই হয়ে থাকে। তো অ্যাডভার্বিয়াল অফ টাইম যখন বলে দেবে বা বলে নাও দিতে পারে, আমাদের সময় নির্দেশ করলে সময়কে ব্যবহার করব প্রিপোজিশন সহকারে। যেমন ইন দ্য মর্নিং, এটা সময়কে নির্দেশ করছে, কিন্তু আমরা শুরুতেই ব্যবহার করেছি কি এটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনাল আর অ্যাডভার্বিয়াল প্রায় কাছাকাছি। প্রিপোজিশন থাকলেই প্রিপোজিশনাল, আবার অ্যাডভার্বিয়াল যখন বলে দিবে তখন আমরা প্রিপোজিশনাল ব্যবহার করতে পারবো, কিন্তু প্রিপোজিশনের পরের শব্দটা অবশ্যই একটা সময়কে নির্দেশ করবে। আর অ্যাডভার্বিয়াল অফ প্লেস, যেটা অবশ্যই কোনো স্থানকে নির্দেশ করবে, সেটার ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি অ্যাট আওয়ার কলেজ, আমাদের কলেজে, ইন ভৈরব, ইন বাংলাদেশ, মানে একটা প্রিপোজিশন ব্যবহার করব, তারপরে স্থান ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তার মানে আমি একটু আগে যেটা বলেছি, প্রিপোজিশনাল আর অ্যাডভার্বিয়াল দুইটা কাছাকাছি। প্রিপোজিশনাল মানে যে কোনো প্রিপোজিশন দিয়ে যে কোনো রকম হইতে পারে, যে কোনো শব্দ দিয়ে ব্যবহার করতে পারো, কিন্তু অ্যাডভার্বিয়াল যখন হবে প্রিপোজিশন প্লাস সময় হইতে হবে যদি অ্যাডভার্বিয়াল অফ টাইম বুঝাই, স্থান হইতে হবে বা জায়গার নাম হতে হবে যদি অ্যাডভার্বিয়াল অফ প্লেস বুঝায়, আর অ্যাডভার্বিয়াল অফ ম্যানার যদি বোঝায় তখন কর্ম বা অ্যাকশন সেই রকম একটা অংশকে বা সময়কে নির্দেশ করবে, একটা কাজকে নির্দেশ করবে। যেমন at the time of raining, বৃষ্টি হওয়ার সময়, মানে এখানে বৃষ্টি যখন হচ্ছে ওই সময়টাকে নির্দেশ করছে। অ্যাকশন, একটা কর্ম, বৃষ্টি পতিত হওয়ার যে কর্মটা আছে সেটাকে নির্দেশ করছে। এরকম আমরা পেয়ে যাব। তো আর তাহলে চলো আমরা এখন একটা একটা করে স্পষ্ট উদাহরণ দেখে নিই। এখন রিলেটিভ ক্লজ, তোমাকে যখন প্রশ্ন করা হবে ইউজ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, তখন মনে রাখবে প্রথম ওয়ার্ডটা ব্যবহার করতে হবে রিলেটিভ প্রোনাউন। তুমি যেই ওয়ার্ড ব্যবহার করবে রিলেটিভ ক্লজ বললে প্রথম ওয়ার্ড হবে রিলেটিভ প্রোনাউন। সেগুলো হো, হোয়াট, হুইচ, দ্যাট, যে কোনোটা হতে পারে। তারপরে চলো অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজও বলতে পারি। অ্যাডভার্ব সাধারণত তিন ধরনের হয়ে থাকে: অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। যখন তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে বলবে, অ্যাডভার্ব নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায় বিভিন্ন সময়। তুমি তিনটা জিনিস মাথায় রাখবে। সময় নির্দেশ করতে পারে, কখন একটা কাজ সংঘটিত হয়েছে এটা কখন, বা যদি তোমাকে বাক্যের গঠন অনুযায়ী যদি তুমি বুঝতে পারো এখানে স্থান চাচ্ছে, তাহলে প্রশ্ন করবা কোথায়।
আর যদি কাজের ধরন চায় তখন অ্যাডভার্বিয়াল অফ অ্যাকশন, মানে হ্যাঁ যে কিভাবে কাজটা হয়, কিভাবে কাজটা করা হচ্ছে, এই ধরনের সিচুয়েশন মাথায় রেখে চিন্তা করে যখন তুমি ফ্রেজ ব্যবহার করবে সেগুলো হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বগুলো সাধারণত ভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডভার্বিয়ালগুলো যখনই মডিফাই করুক সেই ক্ষেত্রে তুমি অ্যাডভার্বগুলো অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে না, সেটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। ক্ষেত্র বিশেষে এটা ভার্বকেও মডিফাই করবে। তাহলে আজকে পোস্ট মডিফাইয়ের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পেলাম, প্রথম ওয়ার্ডটা আমাদের জন্য খুবই জরুরি। যখন তোমাকে ইনফিনিটিভ বলবে প্রথম ওয়ার্ডটাই হবে টু, তারপরে ভার্বের মূল রূপ বা প্রেজেন্ট ফর্ম। অ্যাপোজিটিভ বললে নাউন বা প্রোনাউন সে কে বা কি, সেটা তোমাকে তার অতিরিক্ত তথ্য বা পরিচয় হিসেবে দিয়ে দিতে হবে। তুমি কে বা কি দ্বারা প্রশ্ন করলে অ্যাপোজিটিভ এর অর্থ পেয়ে যাবা। আর উদাহরণ হিসেবে পরে আমরা দেখতে পাবো। চলো, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, প্রথম ওয়ার্ডটাই হবে ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল যখন বলবে তোমার উত্তরের প্রথম ওয়ার্ডটাই হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিপোজিশনাল ফ্রেজ যখন বলবে টু ছাড়া যত ধরনের প্রিপোজিশন আছে যে কোনো একটা দিয়ে প্রথম ওয়ার্ডটাই সেই প্রিপোজিশন দিয়ে করতে হবে। রিলেটিভ ক্লজ বললে প্রথম ওয়ার্ডটাই হবে রিলেটিভ প্রোনাউন। অ্যাডভার্বিয়াল হলে প্রিপোজিশন সহকারে স্থান অথবা জায়গা বা প্লেস, আর একটা হচ্ছে কাজের ধরন বা ম্যানার। অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, সেগুলোকে আমাদের ফোকাস করতে হবে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটাই আমাদের সে অনুযায়ী বসাতে হবে যে অনুযায়ী তোমাকে প্রশ্ন করবে। তাহলে চলো, প্রশ্ন করার জন্য তিনটা ওয়ে আছে, তিনভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। আমরা সেটা প্রি মডিফায়ারের ক্লাসেও পেয়েছি। প্রশ্ন হতে পারে পোস্ট মডিফাই দ্য নাউন অথবা ভার্ব উইথ ইনফিনিটিভ। পোস্ট মডিফাই দ্য নাউন অথবা ভার্ব উইথ ইনফিনিটিভ। যদি এইটা করে তাহলে আমাদের উত্তর কি হতে পারে? এই বাক্যটাতে খেয়াল করো, হিজ প্ল্যান, তার পরিকল্পনা, ড্যাশ ইজ ভেরি গুড, তার পরিকল্পনাটা খুব ভালো। পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার, যে ধরনের মডিফায়ার হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যখন উত্তর করতে যাবে তখন এই গ্যাপটা ছাড়া উত্তর করবে। প্রি মডিফায়ার হলে সবসময় দেখবা এটা ছাড়াই, মানে শূন্যস্থানের অংশ ছাড়াই অর্থ হয়ে যাচ্ছে। যেমন হিজ প্ল্যান ইজ ভেরি গুড, তার পরিকল্পনাটা খুব ভালো। তো এখানে তোমার যেহেতু বলা হয়েছে ইনফিনিটিভ দিয়ে, আমি যদি প্রশ্ন করি যে এটাকে ইনফিনিটিভ দিয়ে পূরণ করো, তাহলে তোমার প্রথমেই উত্তরটা কি আসবে? আমার কথা ছিল টু, তাহলে টু ড্যাশ। হ্যাঁ, তো পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে আমার প্রশ্ন হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ ইনফিনিটিভ। তাহলে আমি পাচ্ছি তার পরিকল্পনাটা টু, আমি বলতে পারি টু হেল্প দ্য পোর, তার পরিকল্পনাটা খুব ভালো, তার গরিবদেরকে সাহায্য করার পরিকল্পনাটা খুব ভালো। হিজ প্ল্যান টু হেল্প দ্য পোর। এটাকে আমি অন্যভাবে যদি উত্তর করতে চাই, উত্তর হতে পারে টু স্টার্ট এ নিউ বিজনেস, টু স্টার্ট এ নিউ বিজনেস। হ্যাঁ, তার নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাটা খুব ভালো, এটাও আমার উত্তর হতে পারে। হিজ প্ল্যান টু স্টাডি, তার পড়াশোনা করার পরিকল্পনাটা খুব ভালো, এটাও আমার উত্তর হতে পারে। তবে তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে যে প্যাসেজটা বা গল্পটা দেয়া হবে সেই গল্প অনুযায়ী এই বাক্যটাকে কমপ্লিট করার জন্য। তাহলে আমরা পেয়ে গেলাম ইনফিনিটিভ এর উদাহরণ। তো এখন চলো দেখি ইনফিনিটিভের পরে আছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন, দুটোই বলা থাকতে পারে। তোমাকে যখন একটা বাক্য আমি এখানে লিখেছি, দেখো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন এ মুসলিম ফ্যামিলি। কাজী নজরুল ইসলাম, আমি প্রশ্ন করলাম পোস্ট মডিফাই দ্য নাউন, এটা নাউন ছিল। পোস্ট মডিফাই দ্য নাউন আমি প্রশ্ন এভাবে করতে পারি, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ, অথবা ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। দুটো প্রশ্ন করার মানেই এক, উত্তর একটাই হবে। মানে সহজভাবে যদি বলি,
এখানকার নাউনটার একটা পরিচিতি বা অতিরিক্ত তথ্য আমি বলেছিলাম কে বা কি, সেটা দিয়ে প্রশ্ন করলেই তুমি উত্তর পেয়ে যাবা। তাহলে নাউনটাকে প্রশ্ন করি, কাজী নজরুল ইসলাম তিনি কে? কাজী নজরুল ইসলাম আমরা বলতে পারি আমাদের জাতীয় কবি। উত্তর হতে পারে আওয়ার ন্যাশনাল পয়েট। অন্যভাবে বলা যায় এ রেভলিউশনারি পয়েট, একজন বিপ্লবী কবি, এ ফেমাস পয়েট, একজন বিখ্যাত কবি, এ হিউম্যানিটেরিয়ান, একজন মানবতাবাদী বা হিউম্যানিটেরিয়ান পয়েট, মানবতাবাদী কবি। তো যাই হোক, যেভাবেই হোক না কেন আমাদের অ্যাপোজিটিভের উত্তরটা অবশ্যই আমরা রাখতে হবে এই ব্যক্তিটা কে, সেটা একটা পরিচিতি। এই জন্য আমি বলেছি অতিরিক্ত তথ্য প্রদান করে যেই শব্দের দ্বারা সেটাই অ্যাপোজিটিভ। আর তুমি প্রশ্ন করবা কে বা কি দিয়ে, উত্তর পেয়ে যাবে, নিজেই পেয়ে যাবে। এর পরবর্তী উদাহরণটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। দ্য বয় ড্যাশ ইজ অ্যান অরফান। ছেলেটা ইজ অ্যান অরফান, একটা এতিম। তো আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই নাউনটাকে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এই নাউনটাকে পোস্ট মডিফাই করো। তার মানে অবশ্যই তোমাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে তারপরে উত্তরটা করতে হবে। ছেলেটা, কোন ছেলেটা? হ্যাঁ, ইজ অ্যান অরফান। আমরা যদি ভার্বের সাথে আইএনজি দিই তাহলে দিতে পারি প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলছে। মনে রাখবে সবগুলো পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে ক্লজ বলা হয়ে থাকে বা ফ্রেজ বলা হয়ে থাকে। আর ফ্রেজ মানে একটা শব্দ দিয়ে উত্তর হবে না, একাধিক শব্দ লাগবে। এখানে আমি শুধু প্লেইং দিয়ে উত্তর করি নাই, হ্যাঁ, এখানে আমি প্লেইং এর সাথে ইন দ্য ফিল্ড এই শব্দগুলো নিয়ে এসেছি। যদি এটা দেওয়া থাকে আমাদের বাক্যের মধ্যে তাহলে আর লাগবে না, তখন শুধু একটা দিলেই উত্তর হবে। তোমাকে বাক্যের অবস্থান এবং যে অর্থ সেগুলো দেখে নিতে হবে। তাহলে চলো, দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ অ্যান অরফান হতে পারে ছেলেটি যে প্লেইং ইন দ্য ফিল্ড, যে মাঠে খেলছে, এই ছেলেটি যে মাঠে খেলছে সে একটা এতিম। অন্যভাবে হতে পারে দ্য বয় বেগিং ফ্রম ডোর টু ডোর, বেগিং ফ্রম ডোর টু ডোর, ছেলেটি যে ভিক্ষা করছে দাঁড়ে দাঁড়ে, মানে এক দরজা থেকে আরেক দরজায় ভিক্ষা করছে, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, ওই ছেলেটি ইজ অ্যান অরফান, সে হচ্ছে একটা এতিম। তো এইভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণও পেয়ে গেলাম। মানে প্রি মডিফায়ারের ক্ষেত্রে উত্তরটা ছিল কি নাউনের আগে, আইএনজি দেওয়া উত্তরটা ছিল নাউনের আগে, এখন পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে নাউনের পরে। শুধু এতটুকুই পার্থক্য, ঠিক আছে? এর পরের এক্সাম্পলটা দেখো, যদি তোমাকে প্রশ্ন করা হয় পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল। একটু আগে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করেছি, এখন করব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল দিয়ে যেহেতু বলেছে, প্রথম ওয়ার্ডটা কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে। যেমন দ্য কার, গাড়িটি ড্যাশ ফ্রম জাপান, জাপান থেকে কি করা হয়েছে? রানস ওয়েল, ভালো চলে। তাহলে আমার উত্তর অবশ্যই পাস্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। আমি দিতে পারি দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান, গাড়ি যেটা জাপান থেকে আনা হয়েছে, রানস ওয়েল, সেটা খুব ভালো চলে। দেখো যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি নাউনের পরে ইম্পোর্টেড শব্দটা বসেছে, কিন্তু এটা আলটিমেটলি মডিফাই করছে কাকে? এই নাউনটাকে। দ্য কার ইম্পোর্টেড মানে আমদানিকৃত গাড়িটি ভালো চলে, জাপান থেকে আমদানিকৃত গাড়ি, এটার অর্থটা চলে যাচ্ছে কি এটার আগে। ঠিক একই রকম ভাবে আমি যদি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তোমাকে প্রশ্ন করতে বলি, প্রথম ওয়ার্ডটা কি হবে? প্রথম ওয়ার্ড হবে প্রিপোজিশন। যেমন দ্য বুক ড্যাশ ইজ ভেরি ফেমাস, বইটা খুবই বিখ্যাত। প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে আমি বলেছি, তাহলে কি করতে হবে? প্রথমটাই প্রিপোজিশন। দ্য বুক ইন হিজ হ্যান্ড, তার হাতের যেই বইটা, তার হাতে রাখা বইটা খুব বিখ্যাত। আমি অন্যটাও বলতে পারি, দ্য বুক অন দ্য টেবল, দ্য বুক অন দ্য টেবল, টেবলের উপরের বইটি খুব বিখ্যাত।
তার মানে প্রথম ওয়ার্ডটাই হয়েছে প্রিপোজিশন। ঠিক একই রকমভাবে যখন আমি রিলেটিভ ক্লজ দিয়ে তোমাকে অর্থ পূরণ করতে বা পোস্ট মডিফাই করতে বলবো, তখন তুমি ব্যবহার করছো যেমন আই নো এ ম্যান, আমি একটা লোককে চিনি, ড্যাশ ক্যান হেল্প ইউ। রিলেটিভ ক্লজ দিয়ে করতে বলার কারণে অবশ্যই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। আমাদের রিলেটিভ প্রোনাউন ম্যানের জন্য হবে হো। আই নো এ ম্যান হো ক্যান হেল্প ইউ, আমি একজন ব্যক্তিকে চিনি যিনি তোমাকে হেল্প করতে পারবেন। রিলেটিভ ক্লজ বলার কারণে আমি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি। হি, এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বলি পোস্ট মডিফাই দ্য noun with adverb, adverbial noun না adjective, verb কে post modify the verb with adverbial. He enriched Bengali literature, তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। হ্যাঁ, বলে দিলাম পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করো উইথ অ্যাডভার্বিয়াল। ভার্বকে মডিফাই করা হয় অ্যাডভার্ব দিয়ে। হ্যাঁ, এই জন্য আমরা ভার্বকে এখন প্রশ্ন করব, ভার্বের সাথে অর্থটা মিলিয়ে উত্তর করব। হি এনরিচ, তিনি সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে কেমন ভাবে? গ্রেটলি দিতে পারি, উত্তর হতে পারে অথবা ভাস্টলি, ব্যাপকভাবে বা বিশালভাবে অথবা খুব ভালোভাবে বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। তো এইভাবেই আমরা প্রত্যেকটা পোস্ট মডিফায়ার এর উদাহরণ পেয়েছি এবং প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে সবগুলোর উদাহরণ আমরা একই রকম ফরম্যাট ফলো করব। শুধুমাত্র অবস্থানটা কোথায়? প্রি মডিফায়ারের অবস্থানটা হচ্ছে পূর্বে নাউন বা প্রোনাউনের, পোস্ট মডিফায়ারের অবস্থানটা হয় নাউন বা প্রোনাউনের পরে। এইটা মাথায় রাখলেই হয়ে যাবে। তো তোমাদের পোস্ট মডিফাইটা বোঝার জন্য প্রি মডিফায়ারের ক্লাসটা আরেকবার ভালো করে রিভিউ করে দেখে নিতে হবে এবং দুটো ক্লাসের মধ্যে সামঞ্জস্য রেখে তোমরা তোমাদের ক্লাসটা কমপ্লিট করবে, তোমাদের পড়াটা বাসায় দেখে নেবে। এই দুটো দেখার পর বইয়ের সাথে যে এক্সাম্পল বা এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলা কমপ্লিট করবে। সাবধানে থাকবে। তবে আমাদের প্রত্যাশা তোমরা বাড়িতেই থাকবে, ঘরে থাকবে, নিজের যত্ন নেবে, পড়াশোনা পাশাপাশি চালিয়ে যাবে। আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।